শুভ নববর্ষ, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের 2026-এর শুরুর দিনেই। একটা জিনিস শুরুতে বলে নেই, সেটা হচ্ছে কি যে ব্যাপকভাবে যেটা প্রচলিত, আমার কাছে মাঝে মাঝে একটু খারাপই লাগে। সেটা হচ্ছে যে অনেকে এই সালগুলিকে ইংরেজি সাল মনে করেন। তো এটা একটা প্রচলিত ভুলের মতো হয়ে গেছে। আসলে এটা ইংরেজি সাল না, ইংরেজির সঙ্গে এটার কোনো রকম কোনো যুক্ততা নাই। এটাকে বলা যেতে পারে খ্রিস্টীয় নববর্ষ। আরো যদি স্পেসিফিক ভাবে বলা হয় তাহলে এটা রোমানরা চালু করেছিল, রোমান সাম্রাজ্য। তো রোমানরা এটা চালু করেছিল, তারা 1 জানুয়ারিকে বছরের শুরু হিসেবে ধরতো। এটার কারণটা হচ্ছে রোমান ক্যালেন্ডার প্রাচীন যুগের, ওরা একজন দেবতার নামে এই বছরটা, মানে পুরো বছরটাকে দেবতার নাম দিয়ে করছিল। তো জানুস নামে একজন দেবতা আছেন, যাকে শুরু এবং শেষের দেবতা বলা হয়। তো এই কারণে জানুয়ারিতে এটা শুরু হয়েছিল। তবে এক সময় প্রাচীন রোমে শুরুতে বছরটা ছিল, মানে বছরটা শুরু হইতো মার্চ মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি তখন ছিলই না। তো পরে সেটা যুক্ত করা হয়। আর এটার পিছনে একটা প্রশাসনিক কারণও আছে। খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্টের জন্মের 153 বছর আগে রোমানরা প্রশাসনিক সুবিধার জন্য 1 জানুয়ারিকে বছরের সূচনা দিন হিসেবে গ্রহণ করে। কারণটা হচ্ছে যে ওই দিন নতুন যারা কনসাল, মানে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করেন, তারা ওই দিনটাতে দায়িত্ব নিতেন। আরেকটা যেটা ছিল সেটা হলো যুদ্ধ শুরু করা, কর এবং শাসন ব্যবস্থা, এগুলির স্টার্টিংটা ছিল ওই দিন থেকে। তো এটা ছিল রোমান ক্যালেন্ডার বলা যায়। এটারই একটা ভার্সন রোমান সম্রাট জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারের কিছু কিছু সংস্করণ করেন। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 46 খ্রিস্টাব্দে, মানে খ্রিস্টের জন্মের 46 বছর আগে। তো ওনার সংস্কারের মধ্যে প্রথম যে বিষয়টা ছিল, মানে গুরুত্বপূর্ণ, সেটা হলো 1 জানুয়ারি। বিভিন্ন রকম সংস্কার করছে। তো 1 জানুয়ারি বছরের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হলো যে খ্রিস্টীয় নববর্ষ কেন আমরা বলি, খ্রিস্ট ধর্মটা এখানে কিভাবে যুক্ত হয়ে গেল। এটার বিষয়টা হচ্ছে কি যে খ্রিস্টের জন্মের পরে ইউরোপে যখন খ্রিস্ট ধর্মটা ছড়িয়ে পড়লো, তখন একটা প্রশ্ন উঠলো যে এই যে পৌত্তলিক যে সিস্টেম, যা আগে বিভিন্ন রকমের দেবতা পূজা করা, পুতুল পূজা করা, এই পৌত্তলিকতা, সেই পৌত্তলিকতা থেকে জাত জানুয়ারি মাসটাকে কি আমরা গ্রহণ করব, বা এই পদ্ধতিটাকে আমরা গ্রহণ করব। তখন দেখা গেল যে এটা নিয়ে নানান রকম, এটা বাদ দিতে গেলে নানান রকম জটিলতা সৃষ্টি হয়। দীর্ঘদিন যাবৎ একটা জিনিস প্রচলিত আছে, পুরোপুরি বাদ দেওয়া তো যায় না। তো সেটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মতাত্ত্বিকরা কি করলো, যে 1 জানুয়ারিকেই নিল এবং তারা ব্যাখ্যা দিল যে এটা খ্রিস্টীয় নববর্ষ। কিন্তু খ্রিস্টের জন্মে তো না, 1 জানুয়ারি না, খ্রিস্টের জন্ম হচ্ছে 25 ডিসেম্বর। তাহলে 1 জানুয়ারি হচ্ছে ওনার জন্মের অষ্টম দিনে। তো সেটা হচ্ছে যে মানে যীশু খ্রিস্টের সুন্নতের দিন, সুন্নতি যেটা বলা হয়, সুন্নতের দিন, সেই হিসাবে এটা মানে তারা একভাবে জায়েজ করলো আর কি। তো এরপরেও কিন্তু এখানেই থেমে থাকেনি। 1582 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান, মানে ত্রয়োদশ পোপ গ্রেগরি একটা নতুন ক্যালেন্ডার, কিছু পরিবর্তন সংযোজন এগুলি করে উনি একটা নতুন ক্যালেন্ডার করেন, যেটা এখনো পর্যন্ত চালু আছে। এই যে সর্বাধুনিক, যেটা আমরা কিছু মাস 31 দিনে, কিছু মাস 30 দিনে, আবার ফেব্রুয়ারি মাস 28 দিনে, লিপ ইয়ারে গিয়া এটা 29 দিনে হয়। তো এই যে বিষয়গুলি আছে, এই সিস্টেমটা সেটা চালু হয়েছে 1582 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছে। তো এটাকে খ্রিস্টীয় নববর্ষ যেটা বলা হচ্ছে, সেটা হলো যে ইউরোপিয়ানরা তো এক সময় সারা বিশ্বকেই একটা উপনিবেশে পরিণত করছিল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এখনো যেটা চালু আছে সেগুলির প্রবক্তা তারা। এই সমস্ত একটা বিষয় আছে, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি, এই সমস্ত কিছু মিলে এটাকে খ্রিস্টীয় নববর্ষ হিসেবে এটাকে উপস্থাপন করা হয়। তাদের ধর্মীয় যে জায়গাটা আছে সেটার ব্যাপকভাবে প্রচারের জন্য, বা এটার শ্রেষ্ঠত্ব জাহিরের জন্য বলা যায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাই বৈশ্বিক একটা মানদণ্ড হিসেবে তারা প্রচার করে। একসময় তো তারাই পৃথিবীর মাতব্বর ছিল, এখনো অনেকটাই তারাই। তো সেই হিসাবে তারা এটাকে করছে। তবে একটা জিনিস হলো, খ্রিস্টীয় নববর্ষের সূচনা কিন্তু মানে খ্রিস্ট ধর্ম দিয়ে নয়, এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। এটা হলো রোমান একটা প্রশাসনিক সিদ্ধান্ত, তার পরবর্তীতে আরো সংস্কার, এই সমস্ত বিষয় নিয়ে এটা গঠিত হয়েছে। তো যাই হোক, এটা হলো ইতিহাস। এটা ইতিহাসটা
জেনে নেওয়া কঠিন না, আপনারা ইচ্ছা করলে এগুলি চেক করে নিতে পারেন। তো এই একটা জিনিসই আছে যেটা এটা ইংরেজি সাল না, এটা একটু মনে রাখবেন আর কি, যে এটা ইং লেখাটা ঠিক না, এটা খ্রিস্টীয় নববর্ষ, রোমান নববর্ষ, আন্তর্জাতিক নববর্ষ, এইভাবে সবভাবে বলা যায়, কিন্তু এটাকে ইংরেজি নববর্ষ বলা যায় না। ইংরেজরা এটার সঙ্গে খুব বেশি যুক্ত ছিল না এটার সঙ্গে। আর আরেকটা জিনিস হলো নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। নববর্ষের শুভেচ্ছা তো সবাই জানায়। তো এখন ডিএনএন এর যারা দর্শক আছেন, যারা অল্প হোক বেশি হোক যেটাই আছেন, তাদেরকে শুভেচ্ছা আমিও জানিয়েছি। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশটা 2026-এ কেমন কাটাবে, কতটা এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে কিনা, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আবারও গণতন্ত্রের উত্তরণের একটা জায়গা। 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে হয়। যে অন্তর্বর্তী সরকার মাঝখানে দেড় বছরের উপরে 2 বছরের কাছাকাছি সময় তারা ক্ষমতা উপভোগ করলো। খুব একটা কাজ টাজ খুব বেশি করেছে বলে মনে হয় না। তো যাই হোক, এটা করার কথাও তাদের না, নিয়মিত কাজগুলি করে যাওয়া ছিল তাদের দায়িত্ব, তারা মোটামুটি এটা করেছে, খুব বেশি বিতর্ক ছাড়াই আসলে এগিয়ে গেছে। এখন দেখা যাক যে 26-এর নির্বাচনটা, ফেব্রুয়ারির নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে তারা করতে পারেন, বিতর্ক ছাড়া করতে পারেন। নতুন নির্বাচিত সরকার দেশকে অনেকটা এগিয়ে নেবেন এরকমই আশা করা যায়। বাংলাদেশের তো আসলে সম্ভাবনা জায়গাটা অনেক বেশি, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাইতে পারি না। দেখা যাক নতুন বছর আমাদেরকে সেই আওকাত দেয় কিনা, আওকাত বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, আমাদেরকে সেই সামর্থ্য দেয় কিনা যে আমরা একটু নিজেদের উপরে নিজেদের নির্ভরশীলতা বাড়িয়ে আমরা এগিয়ে যেতে পারি কিনা, এটাই এখন দেখার বিষয়। সবার জন্য শুভকামনা রইল, দেশের জন্য শুভকামনা রইল। নতুন বছর যেন আমাদেরকে আনন্দ, উৎসব, আমরা তো উৎসবের খুব ভক্ত, আমাদের উৎসবকে বাড়িয়ে দেয়, আমাদের সামর্থ্যটাকে যেন বাড়িয়ে দেয়, সম্মানটাকেও যেন বাড়িয়ে দেয়। এই আকাঙ্ক্ষা নিয়েই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।